গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 31 31তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা নেক্সট জিকে প্র্যাকটিস করব। আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে আমার ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে আমাদের সমস্ত ক্লাস রুটিন আছে এখানে। প্রত্যেকটি ক্লাসের লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। এবং আমাদের এখানে যে নতুন ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ যারা অনেকে আছো কোন পরীক্ষা দেব কোনটা কি করব বুঝতে পারো না, ইন জেনারেল আমি বলবো কম্বাইন্ড ব্যাচে এসো। এখানে এই যে লেখা আছে WBP, KP, PSC, রেল, SSC, এই সমস্ত পরীক্ষায় যে ধরনের জিকে থাকে প্রত্যেকটা জিকে সিলেবাস ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক করানো হচ্ছে। পাশাপাশি ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু ক্লাস এখানে তুমি পাবে। ওকে, পাশাপাশি প্র্যাকটিস ক্লাসও পাবে। আচ্ছা, রেলের ব্যাচে শুধু রেলওয়ে ভিত্তিক ক্লাস এখানে করানো হচ্ছে NTPCর জন্য। যদি মনে হয় আমি শুধু রেলের ব্যাচ নেব তাহলে এই ব্যাচ নেবে। 4 মাসে এই ব্যাচ কমপ্লিট করানো হবে এবং এই ব্যাচের কোর্স ভ্যালিডিটি তোমরা পাবে 1 বছর। বা তোমরা যারা চাইছো ফাউন্ডেশন আমরা নেব না, শুধু প্র্যাকটিস করব, তাহলে এই ব্যাচ নিতে হবে, প্র্যাকটিস ব্যাচ, যেটি আমাদের SSC এবং রেল এক্সামকে টার্গেট করে ডিজাইন করা হয়েছে। RPF হবে, NTPC হবে, গ্রুপ ডি হবে, SSC GD এবং SSC MTS। এই পরীক্ষাগুলো যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে জিকে থেকে, ম্যাথ থেকে, রিজনিং থেকে, তো সেইভাবে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, শুধু প্র্যাকটিস হবে এখানে। তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন বলো, কোষ বিভাজনের কোন দশায় বেম তন্তু গঠিত হয়? কোষ বিভাজন, অর্থাৎ এই কোষ বিভাজন যদি আমরা দেখি সবার ক্ষেত্রেই হয়, শুধু মানুষ নয়, প্রাণী, উদ্ভিদ সবার ক্ষেত্রে কোষ বিভাজন ঘটে। এবার কোষ বিভাজনের 3টি পদ্ধতি আছে আমরা জানি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে হয়, মাইটোসিস এবং মিওসিস উন্নতদের ক্ষেত্রে এই কোষ বিভাজন দেখা যায়। তো এই কোষ বিভাজনের মধ্যে আবার বেশ কিছু ভাগ বা দশা আছে। একটা কোষ বিভাজনের 4টি দশা আছে। প্রথমত প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই কোষ বিভাজন একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথম দশা প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, লাস্ট হচ্ছে টেলোফেজ। এবার এখানে বলা হচ্ছে কোষ বিভাজন কোন দশায় বেম তন্তু, ক্রোমোজোমগুলো এক জায়গায় জড়ো হয়ে বেম তন্তু গঠন করে, এটি হয় মেটাফেজ দশায়। যদি বলা হয় ক্রোমোজোমগুলো কোন দশায় VLIJ এই ধরনের আকৃতি গঠন করে, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। VLIJ এই ধরনের ক্রোমোজোমগুলো দেখতে এরকম হয় কোন দশায়? অ্যানাফেজ দশায়। বলো, রসিক বিল এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত যেখানে পরিযায়ী পাখিদের আগমন ঘটে শীতকালে? রসিক বিল নিম্নের কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি নাকি পূর্ব বর্ধমান? আচ্ছা, এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কোচবিহার। এই রসিক বিলটা কোথায় আছে? কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুরে যেটা আছে, তোমরা যেটা ভাবছো সেটা হচ্ছে রায়গঞ্জ অভয়ারণ্যের মধ্যে কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুরে রয়েছে। কুলিক পাখিরালয়। ভারতবর্ষে কটি বার্ড স্যাংচুয়ারি আছে কেউ বলতে পারবে? বর্তমানে আমরা তো টাইগার রিজার্ভ বলেছি, এলিফ্যান্ট রিজার্ভ জানি। টাইগার রিজার্ভ আছে 55টি, এলিফ্যান্ট রিজার্ভ আছে 33টি। এবার বলো বর্তমানে ভারতবর্ষে কটি বার্ড স্যাংচুয়ারি আছে?
অর্থাৎ পাখিরালয়। কটি আছে জানো? 72টি পাখিরালয় রয়েছে। 72, 72টি পাখিরালয় পশ্চিম ভারতে আছে, বর্তমানে ভারতবর্ষে। নিচের কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, প্রত্যেকে বলো এখানে উত্তর কি হবে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে নাইট্রেটকে ভেঙে নাইট্রোজেন তৈরি করে। উত্তর হবে সিউডোমোনাস। এটা একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল। পরবর্তী প্রশ্ন হচ্ছে শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? শামুক সংক্রান্ত বিজ্ঞান বা যে বিজ্ঞানের শামুক সংক্রান্ত আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? ম্যালাকোলজি, এন্টোমোলজি, মায়োলজি, অর্নিথোলজি। উত্তর এখানে কি হবে বলো? শামুক সংক্রান্ত বিজ্ঞান এটাকে বলা হয় ম্যালাকোলজি। এন্টোমোলজি হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা। মায়োলজি হচ্ছে কি বলতো? মায়োলজি। অর্নিথোলজি, সরি ভুল বলছি এখানে। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে এন্টোমোলজি। অর্নিথোলজি হচ্ছে পক্ষীবিদ্যা, পক্ষী বা পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অর্নিথোলজি। মায়োলজিটা কি হবে বলো প্রত্যেকে? প্রত্যেকটা জানো, এটা বহুবার আমরা আলোচনা করেছি। কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। পেশি সংক্রান্ত বিদ্যা, পেশি, এটা হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যা। নিচের কোনটি অপ্রকৃত ফল? ফলস ফ্রুট। ফলস ফ্রুট আর রিয়েল ফ্রুট, ফলের মধ্যেও আবার রিয়েল ফলস রয়েছে। মানে ব্যাপারটা এরকম যে ফলস ফ্রুট মানে এমন নয় যে সেটা ক্ষতিকারক বা ফলই না, মিথ্যা মিথ্যা ফল, ব্যাপারটা ওরকম নয়। গর্ভাশয় যদি ফলে পরিণত হয় সেটাকে বলা হয় রিয়েল ফ্রুট বা প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ছাড়া, ফুলের যে গর্ভাশয় থাকে সেটা ছাড়া বৃতি, দলমণ্ডল বা অন্যান্য অংশ ফলে পরিণত হলে সেটাকে বলা হয় অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। উত্তর হবে আপেল। আরো এক্সাম্পল আমরা দিতে পারি কি কি? চালতা হতে পারে, কাঁঠাল, আতা, এগুলোকে বলা হচ্ছে অপ্রকৃত ফল। আরো এক্সাম্পল অনেক রয়েছে। বলো, হার্ট অফ হার্ট কাকে বলে? হৃদয়ের হৃদয় বাংলায় বললে এসএ নোড, এভি নোড, যকৃৎ, হিজের বান্ডিল। উত্তর এখানে কি হবে বলতে পারবে? উত্তর হবে এসএ নোড। মানুষের হৃদ স্পন্দন তৈরি করে। হৃদ স্পন্দন, হার্টবিট, স্পন্দন এটা তৈরি করে। মানুষের যদি হার্টবিট বন্ধ হয়ে যায়, হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গেল মানে কি? টাটা বাই বাই, তাই তো, খেলা শেষ। তো এই হার্টবিট তৈরি করে কে? এসএ নোড। এভি নোড কে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এভি নোড, এটা এসএ নোড কাজ না করলে তখন এভি নোড কাজ করে। এই জন্য এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার।
অনেক সময় হার্টের সমস্যা হলে অনেক সময় বাইরে থেকে আবার পেসমেকার বসানো হয়, অনেকের হার্টে বসানো হয়। অনেক সময় হার্টে চর্বি জমে বিভিন্ন কারণে, হার্টে কোলেস্ট্রল হলে কি হয়, এই হৃদস্পন্দন হতে সমস্যা হয়। ব্যারাকপুরের 34তম রেজিমেন্টের সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন সিপাহী বিদ্রোহ, তাই তো? সিপাহী বিদ্রোহ কত তারিখে? এই বিদ্রোহ প্রথম সিপাহীদের মধ্যে থাকলেও আমরা জানি এটা ব্যাপকভাবে ভারতের বেশ কিছু শহরে, বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছিল, যেটাকে পরবর্তীতে মহাবিদ্রোহের সঙ্গে বলা হচ্ছে মহাবিদ্রোহ। তাহলে এটা আর সিপাহীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। 29শে মার্চ 1857 সিপাহী বিদ্রোহ শুরু হয়। কবে হয় শুরু? 29শে মার্চ 1857 সালে ব্যারাকপুর, আমাদের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর আছে, ব্যারাকপুর, সেখানে এই সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করে। এবং মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। ঠিক আছে, তারপর এটা বিহার, দিল্লি, অযোধ্যা, কানপুর, উত্তরপ্রদেশের রায়বেরেলি, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। কোন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে ওর গতিশক্তি কি হবে? আমরা গতদিন গ্যাস সম্পর্কে একটু বলেছি। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা জানি ওটার আয়তন বাড়ে। আয়তন বাড়লে কি হবে? গতিশক্তি কি হবে? গতিশক্তিটাও বাড়ে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পাবে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? কনিষ্কের সভাকবি কে ছিলেন বলো? কুষাণ সম্রাট কনিষ্ক, তার সভাকবি নিম্নের কে ছিলেন? হরিসেন, আর্যভট্ট, কালিদাস, অশ্ব ঘোষ। উত্তর হবে এখানে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ রচিত একটা বই বুদ্ধ চরিত। পরীক্ষা প্রশ্ন আসে যে বুদ্ধ চরিত এটি কে রচনা করেছেন? বুদ্ধ চরিতের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবন এটি রামসার সাইট হিসেবে কোন সালে ঘোষণা করা হয়? প্রত্যেকে বলো। প্রত্যেকে এটা জানো, 2019 সালে। 2019 সালে। ভারতবর্ষে বর্তমান রামসার সাইট কয়টি আছে? যদি আমরা রামসার সাইটের কথা বলি, একটা ক্লাস লাগবে। রামসার সাইট নিয়ে আমার ক্লাসও করানো হয়েছে, যখন করিয়েছিলাম মনে হয় তখন ভারতের রামসার সাইট ছিল 47টি, সম্ভবত 49 এরকম ছিল। আর এখন রামসার সাইট কটি আছে ভারতে? রামসার সাইট বর্তমানে ভারতে কটা আছে? 85। ভারতে বর্তমানে 85টি রামসার সাইট রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রামসার সাইট আছে 2টি। প্রত্যেকে জানি, প্রথম হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এটি রামসার সাইট মর্যাদা পায় 2002 সালে।
আর 2 হচ্ছে সুন্দরবন। এটা মনে রাখতে হবে। 2019 সালে বর্তমান ভারতে আমরা যদি দেখি তামিলনাড়ু রাজ্যে রামসার সাইট সব থেকে বেশি, 18টি রামসার সাইট বর্তমানে তামিলনাড়ুতেই আছে। ঠিক আছে, রিসেন্ট, খুব বেশি দিন হয়নি, তামিলনাড়ুতে এতগুলো রামসার সাইট এই লাস্ট 1-1.5 বছরে হয়েছে। আগে ছিল উত্তরপ্রদেশ সব থেকে বেশি, আমরা করিয়েছি 10টি। কোন দিনটিকে জলবিষুব বলা হয়? জলবিষুব আর একটা রয়েছে মহাবিষুব। ভূগোলের এই ডেটগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এইগুলো অনেক সময় গুলিয়ে যায়। তাহলে এইগুলো যাতে গুলিয়ে না যায় তাহলে আমাদের মাঝে মাঝে এগুলো রিভিশন করতে হবে। জলবিষুব কত তারিখে পালিত হয়? তো এখানে বিষুব বলতে কি বোঝাচ্ছে? জলবিষুব বলছে 23শে সেপ্টেম্বর আর মহাবিষুব হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, 21st মার্চ। বলা হচ্ছে এই 2 দিন সূর্য রশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পতিত হয়। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো তারিখে সূর্য রশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পতিত হয়। তো এই দিন দুটিকে বলা হয় বিষুব, একটা জলবিষুব, একটা মহাবিষুব। মহাবিষুব 21শে মার্চ, জলবিষুব 23শে সেপ্টেম্বর। আরো দুটো ডেট রয়েছে, সেটা হচ্ছে এখানে বললেও হয়। একটা হচ্ছে কর্কট সংক্রান্তি, এটা কত তারিখে হয়? আর একটা হচ্ছে মকর সংক্রান্তি, কত তারিখে হয় বলো? কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি একটা হচ্ছে 21শে জুন আর একটা হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে এই দুটো তারিখ মনে রাখতে হবে। 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি এবং 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। 21শে জুন কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধে হচ্ছে সব থেকে বড় দিন হয়, দিন সব থেকে বড় হয় উত্তর গোলার্ধে আর রাত ছোট হয়। ঠিক উল্টোটাই এখানে হয় মকর সংক্রান্তিতে 22শে ডিসেম্বর দিন সব থেকে বড়, রাত সব থেকে ছোট হয় দক্ষিণ গোলার্ধে। নিম্নের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে সমস্ত গ্যাস সেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। গ্রিন হাউস গ্যাস যেগুলো তাপ ধরে রাখতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড হতে পারে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস। যদি আমরা দেখি গ্রিন হাউস গ্যাস কি কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, সিএফসি রয়েছে, এইগুলো আর কি। জলীয় বাষ্প রয়েছে। তো সব থেকে দায়ী বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যানবাহন জ্বালানি, বিভিন্ন জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাছাড়া তো অন্যান্য আরো অনেকভাবে উৎপন্ন হতে পারে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে প্রভাব বেশি কার? কার্বন ডাইঅক্সাইডের। কারণ 50% গ্রিন হাউস গ্যাসের মধ্যে 50% জায়গা ধরো কার্বন ডাইঅক্সাইডের দখলে। আচ্ছা, জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? জাতীয় টিকাকরণ দিবস, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, পালন করা হয় কত তারিখে? মার্চ মাসের 16 তারিখে। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালিত হয়। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলে? একটা ক্রোমোজোম তার প্রান্তীয় অংশকে কি বলে? সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার কোনোটি নয়। উত্তর কি হবে এখানে? ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলা হয় টেলোমিয়ার।
অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নিচের কোন মৌলটির বহুরূপতা নেই, অর্থাৎ অ্যালোট্রোপ নেই কার? কার্বন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন। কার অ্যালোট্রোপ নেই বা বহুরূপতা দেখা যায় না, এর মধ্যে কোনটি হবে? কার্বন, তার অনেক বহুরূপতা রয়েছে। কার্বনের বহুরূপতা কি আছে? গ্যাস কার্বন, ফুলারিন, গ্রাফাইট, হিরক, এইগুলো। সালফারের রয়েছে, ফসফরাস রয়েছে, লাল, কালো, নীল ফসফরাস। নাইট্রোজেনের বহুরূপতা নেই। ভারতীয় সংবিধানের 19তম ধারায় কি বলা হয়েছে বা এই ধারার বিষয়বস্তু কি? সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি স্বাধীনতার অধিকার? তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার যেখানে আছে, আর্টিকেল 12 থেকে 35 রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এই মৌলিক অধিকার ভারতীয় রয়েছে 6টি মৌলিক অধিকার। 6টি অধিকারের মধ্যে একটি সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, শোষণ, স্বাধীনতার বিরুদ্ধে অধিকার 19 থেকে 22 পর্যন্ত রয়েছে এবং 19 নম্বর আর্টিকেলে রয়েছে স্বাধীনতার অধিকার। সাম্যের অধিকার 14 থেকে 18, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23-24। এগুলো একটু লিখে নাও প্রত্যেকে। 2024 সালে আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে কোন দেশ? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর এখানে কি হবে? তাহলে টি-20 এখানে কিন্তু মহিলা বলা হয়েছে, মেন্স বা পুরুষদের বলা হয়নি। মহিলা হলে হবে নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এবার 24-এ টি-20 মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সৌদি আরব, দুবাইতে হয়ে গেল। ইউনাইটেড আরব আমিরশাহী বা সংযুক্ত আরব আমিরশাহী, সেখানে হয়েছে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না বলে হয়নি আর কি। ওয়াহাবি শব্দের অর্থ কি? ভারতে ওয়াহাবি আন্দোলনের কথা তোমরা শুনেছ, আলী ব্রাদার্স রয়েছে। তো এখানে বলতে হবে এই ওয়াহাবি শব্দের অর্থ কি? আনন্দ, নবজাগরণ, যুদ্ধ, বিপ্লব। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। ভারতে পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রবর্তনের প্রধান সমর্থক কে ছিলেন? পাশ্চাত্য ভাষা মানে ইংরেজদের ওই সমস্ত ভাষা, ইংরেজি বা অন্যান্য ভাষা, এই সমস্ত ভাষার শিক্ষার পরিবর্তনের সমর্থক কে ছিলেন? তো এখানে উত্তর কি হবে বলো? উত্তর হয়ে যাবে উইলিয়াম মেকেলে। মেকেলে মিনিটস প্রকাশিত হয় কত সালে? মেকেলে মিনিটস প্রকাশিত হয় 1835 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রত্যেকটা গোলটেবিল বৈঠক সেগুলো প্রত্যেকটাই লন্ডনে হয়। তো উত্তর হবে লন্ডনে হয়। কত সালে? লর্ড ওয়েলিংটন তখন থাকে ভারতের ভাইসরয়, 1932 সালে। তো আমাদের বর্তমান যে ব্যাচগুলো আছে, প্রথমে আমি বলেছি এই ব্যাচগুলো আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যাচ নেবে যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা বলো, এটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? বইটি কার লেখা? উত্তর হবে দাদাভাই নওরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। দাদাভাই নওরোজিকে বলা হয় ভারতের মহান বৃদ্ধ। তিনি ব্রিটিশ পার্লামেন্ট হাউসের প্রথম ভারতীয় সদস্য হন। ভারত থেকে তিনি প্রথম সদস্য হয়েছিলেন লিবারেল পার্টি থেকে, উদারনৈতিক দল থেকে। ভারত এবং নেপালের সীমানা নির্ধারণকারী নদী নিম্নের কোনটি? ভারত এবং নেপালের সীমানা নির্ধারণকারী নদী নিম্নের কোনটি? সংকোচ, বালাসন, কালজানি, নাকি মেচি? এখানে সঠিক উত্তর কোনটি হবে? উত্তর হয়ে যাবে এখানে
মেচি। অপশন ডি। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। প্রশ্নটা পরীক্ষা আসে এবং পরীক্ষা আসা প্রশ্ন। আলমগীর উপাধি নিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন। নীতি আয়োগ এর বর্তমান ভাইস চেয়ারম্যান কে? প্রত্যেকে তোমরা এটা পারবে। উত্তর কি হবে? সুমন বেরি। সুমন বেরি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। উপনিষদের ফার্সি অনুবাদ কে করেন? উপনিষদ যার ফার্সি অনুবাদ কে করেছিলেন? উত্তর হবে দারা শিকো। ঔরঙ্গজেবের দাদা দারা শিকো, সম্রাট শাহজাহানের বড় ছেলে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন। বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন? আজকের কোশ্চেন আলোচনা এখানে এন্ড হলো এবং 26টি কোশ্চেনের মধ্যে আজকে তোমার স্কোর কত হয়েছে একটু বলবে কমেন্ট বক্সে। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসগুলো করানো হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, প্লে স্টোরে তোমরা এই অ্যাপ পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে এন্ড করব। প্রত্যেকে যারা পড়াশোনা করছো খুব ভালো করে পড়ো। আমি বলবো 6টা মাস থেকে 1 বছর তুমি টানা প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা করে পড়তে থাকো। ঠিক আছে, দেখো তোমার ঠিক জায়গা তৈরি হয়ে যাবে। চাকরি পাওয়ার জন্য পড়ছো, চাকরি তোমাকে পেতেই হবে, এই মেন্টালিটি কিন্তু গ্রো করতে হবে। এবং ব্যাপারটা কঠিন নয়, আবার খুব সহজও নয়। চেষ্টা করলেই হবে, সেই মতো চেষ্টা তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে বেশি কথা বলবো না। যে টার্গেট তুমি নিয়েছো, একটা টার্গেট মনে মনে রাখো যে এই চাকরিটা আমি পেতেই হবে এবং সেই টার্গেট ধরে তুমি এগোতে থাকো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। তো এখানে সেশন এন্ড করলাম। ওকে, টাটা।